তাহলে শুরু করি। ঠিক আছে, এই যে বলে তোমাদের সাথে আমার প্রথম ক্লাস নাকি? এর ক্লাস হচ্ছে আচ্ছা লুপিং ইন সি। সিতে তিনটা লুপিং আছে, তিন ধরনের লুপিং আছে। একটা হচ্ছে ফর, এটা হচ্ছে হোয়াইল, এটা হচ্ছে ডু হোয়াইল। ফর, হোয়াইল আর ডু হোয়াইল। আমরা প্রথমেই কম্পিউটারে কোডটা করে আগে হচ্ছে ব্রেনস্টর্মিং করব। যদি বুদ্ধি দিয়ে বের করতে পারি আউটপুটটা, তাহলে হচ্ছে একদম শেখা হয়ে যাবে। তারপরে আমরা একটা সিম্পল ছোট একটা লজিক্যাল কোড আমরা প্র্যাকটিস করে যদি রেখে দিই, তাহলে এটা সারা জীবনের জন্য হয়ে যায়। তাহলে নতুন করে কিছু করা লাগে না। কোশ্চেন ম্যাক্সিমাম হয় কি, সেন্টেন্স লেখো কিংবা একটা এক্সাম্পল প্রোগ্রাম লেখো, কিংবা যে প্রোগ্রামের মাধ্যমে টিচার বুঝতে পারে যে এই সেন্টেন্সটা কিংবা এই লুপিং টেকনিকটা সম্পর্কে স্টুডেন্ট অবগত আছে। তোমাদের নিশ্চয়ই কম্পিটিটিভ প্রোগ্রামিং এর কোশ্চেন হবে না। প্রোগ্রামিং কোশ্চেন হয় কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে, প্রোগ্রামিং টেকনিক থেকে কোশ্চেন খুব কম হয়। একটা কোশ্চেন থাকতে পারে ম্যাক্সিমাম। তার মানে বিষয়টা ইজি। ফর, হোয়াইল, ডু হোয়াইল তিনটা লুপিং আছে। ঠিক আছে, তো প্রথমে যে জিনিসটা হচ্ছে যে আগে সেন্টেন্স কন্ট্রোলে নেওয়া হবে। তো ফর এর সেন্টেন্স হচ্ছে ফর, ফর লেখা লাগবে। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট অন। প্রথম পার্টটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে পার্টটা হচ্ছে কন্ডিশন, তারপরে পার্টটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে, এরকম ফর ব্লক শুরু, সেকেন্ড কার্লি ব্রেসেস, ব্লক শেষ, সেকেন্ড কার্লি ব্রেসেস। ঠিক আছে, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন এবং হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। কিন্তু তিনটা ব্লকই কিন্তু ম্যান্ডেটরি না, অপশনাল। ইচ্ছা করলে স্টুডেন্ট কিছু না লিখতেও প্রোগ্রামিং কাজ করবে। আমরা তো কখনো এরকম দেখিনি এই সিচুয়েশন, বাট আমি করে দিচ্ছি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে কোন একটি ভেরিয়েবলের প্রাথমিক মান, ফর এক্সাম্পল i = 0 ইনিশিয়ালাইজ করলাম, i এর মান ইনিশিয়ালাইজ করলাম 0, মানে 0 থেকে শুরু হবে। কন্ডিশন i ≤ 10, মানে i যতক্ষণ পর্যন্ত i এর মান 10 এর নিচে থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশনটা ট্রু থাকবে। i এর মান 10 হলেও কন্ডিশন ট্রু থাকবে, 10 এর উপরে গেলে কন্ডিশন ফলস থাকবে। কন্ডিশন ট্রু থাকা মানে এই স্টেটমেন্টগুলো কাজ করা, কন্ডিশন ফলস থাকলে এই স্টেটমেন্টগুলো কাজ করবে না। এটা তো ক্লিয়ার। ট্রু হলে আমি ভিতরে যাব, ট্রু না হলে ভিতরে যেতে পারবো না। কিন্তু এই যে ইনিশিয়াল ভ্যালুটা কিভাবে পরিবর্তন হবে সেটা পলিসি ডিপেন্ড করে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের উপর। i++ মানে ইনক্রিমেন্ট করেছি। ঠিক আছে, তাহলে তিনটা ব্লক, একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, একটা হচ্ছে কন্ডিশন, একটা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। ঠিক আছে, সেকেন্ড কার্লি ব্রেসেস ওপেন, সেকেন্ড কার্লি ব্রেসেস ক্লোজ, এটা হচ্ছে স্টেটমেন্টের জায়গা। ক্লিয়ার? লুপ মানে হচ্ছে আমি স্টেটমেন্ট যেগুলো লিখব ততবার কাজ করবে, চক্র আকারে কাজ করতে থাকবে যতবার আমার ফর ট্রু থাকবে, লুপিং ট্রু থাকবে, সত্য থাকবে। তো লুপিং ট্রু থাকার একটাই উপায় হচ্ছে কন্ডিশন ট্রু থাকা, মানে এটা ট্রু থাকে, ট্রু। এখন আমি যদি এখানে এরকম করে লিখি printf %d, কেন লিখি? ইন্টিজার নাম্বার জন্য, তাই না? আমি যদি এখানে একটা স্পেসও দিতে পারি হবে, এরপর আমি যদি এখানে i প্রিন্ট করি, তাহলে যে ঘটনাটা ঘটবে, স্পেস যেহেতু আছে, স্পেস এখানে একটা আছে, তার মানে 0 1 2 3 এভাবে যেতে যেতে 10 পর্যন্ত প্রিন্ট হবে। ঠিক আছে, আউটপুটটা আসবে এরকম 0 1 2 3 আপ টু 10। এখানে স্পেস কেমন আসবে? কারণ হচ্ছে আমি এখানে স্পেস দিয়েছি, এখানে একটা স্পেস দিয়েছি, এজন্য স্পেসটা আসবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা একটা নরমাল প্রোগ্রাম। এই প্রোগ্রামটা রিপ্রেজেন্ট করলো কি, যে প্রিন্টএফ হচ্ছে একটা মাত্র স্টেটমেন্ট, যে স্টেটমেন্টটা লুপের আওতায় পড়ে গেল, চক্রাকারে পড়ে গেল। কতক্ষণ পড়লো? যতক্ষণ পর্যন্ত লুপের কন্ডিশন ট্রু ছিল। লুপের কন্ডিশন ট্রু ছিল হচ্ছে 0 থেকে 10 পর্যন্ত। লুপটা কতবার কাজ করেছে? 10 বার কাজ করেছে, কারণ ইনক্রিমেন্ট করা হয়েছে এক এক করে। ক্লিয়ার? তাহলে এই প্রোগ্রামটা পরিচালনা করলে, কম্পাইল করলে আমার 0 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হবে।
এইভাবে কেন প্রিন্ট করেছি, কারণ আমি কোনো ব্যাকস্ল্যাশ এন দিইনি, স্পেস দিয়েছি বলে স্পেস হয়েছে। ঠিক আছে, একটা প্রিন্টে 10 বার কাজ করলো। যদি একটা কমান্ডকে 10 বার কাজ করাতে হয়, কিংবা একটা স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে হয়, কিংবা প্রোগ্রামিং এ এমন কোনো ঘটনা আছে যেখানে আপনাকে রিইউজ করতে হবে, তাহলে আপনারা লুপিং টেকনিক ইউজ করবেন। খুব সহজ একটা বিষয়। একটা ক্লাসে 50টা স্টুডেন্ট আছে, 50টা স্টুডেন্টের আমি মার্কস এন্ট্রি করব। সফটওয়্যারটা তৈরি করার সময় আমি যদি বোকা হই, তাহলে আমি 50টা স্টুডেন্টের জন্য 50টা ভেরিয়েবল ডিক্লেয়ার করে করব। আর আমি যদি চালাক হই, তাহলে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে ওইখানে লুপের মধ্যে ফেলে ইউজারের কাছে ইনপুট দিব। যে কাজগুলো একই ধরনের কাজ বারবার করা লাগে, সেখানে প্রোগ্রামাররা লুপ ইমপ্লিমেন্ট করে। আইদার লুপের মাধ্যমে ডাটাবেজে ডাটা ইনসার্ট করা, অথবা লুপের মাধ্যমে ডাটাবেজে ডাটা তোলা, অথবা একই ধরনের কাজ 1 বাই 1 ইন্টারভেলে করা, এই ধরনের লুপিং এর কাজ। আপনারা হচ্ছে যখন ডেভেলপমেন্টের সিনারিওটা ভাববেন, তখন বুঝতে পারবেন যে এটা দরকারটা কি। এখন এটা আপনাদের কাছে জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ, মানে ভাষা, যে কম্পিউটার এভাবে কাজ করে। এখন একটু বইয়ের দিকে কিংবা থিওরির দিকে যাওয়ার দরকার নেই, এখানে টাইম পাস করেন, আমি অনেক কিছু আছে। আমি যদি কোনো কারণে প্রথমে বলছি এটা ম্যান্ডেটরি না, এটা লিখবো না। আপনাদের কমন সেন্স থেকে বলেন তো, আমি যদি এই ব্লকটা ফাঁকা রাখি, তাহলে এই প্রোগ্রামটা কাজ করবে কি করবে না? করবে, কারণ ম্যান্ডেটরি না। কিন্তু ঘটনাটা কি ঘটবে বলেন দেখি? একবার প্রিন্ট করে আপনি জিরো শো করুন না স্যার। এই প্রোগ্রামটা অপারেশন হবে মানে কি? আনলিমিটেড চলতে থাকবে। আনলিমিটেড চলতে থাকবে কেন? বারবার জিরো প্রিন্ট হতে থাকবে, বারবার জিরো প্রিন্ট হতে থাকবে, এবং যতক্ষণ পর্যন্ত সিপিইউ রান আছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে। মেমরি ওভারফ্লো হবে না, কারণ জিরো তো ইন্টিজার নাম্বার মতো লেন্থ ক্রস করতেছে না, তো বারে বারে জিরো প্রিন্ট করতে থাকবে। আমি কিন্তু কম্পিউটারে টেস্ট না করে আমার বুদ্ধি করে বলতেছি। কেন বলতেছি? প্রোগ্রামটা যখন রান হলো, প্রথমে ইনিশিয়ালাইজেশন 0, সে চেক করলো 0 লেস দ্যান ইকুয়াল টু 10, কন্ডিশন ইজ ট্রু। সে ভিতরে প্রবেশ করলো, সে 0 প্রিন্ট করলো, তারপর সেকেন্ড প্যাকেটের কাছে আসে, দেখলো যে সে একটা লুপ। সেই ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টের কাছে গেল, যে দেখলো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কিছু নাই, মান কত 0, কন্ডিশন ট্রু, আবার ঢুকলো, বারবার ঢুকবে, এগুলো চলতেই থাকবে। এই প্রোগ্রাম হ্যাংও করবে না। মেমরি ওভারফ্লো হওয়ার সুযোগ নাই, কারণ আপনি ইন্টিজার নাম্বারের লেভেল, মানে ইন্টিজার নাম্বার লিমিট ক্রস করেন নাই। আপনি প্রোগ্রাম হ্যাং করবে না, প্রোগ্রামটা আনলিমিটেড রানিং থাকবে। ঠিক আছে, দ্যাট মিন্স অপশনাল ব্লক না দিলে এরর দিবে না, কিন্তু তার জন্য অন্য ঘটনা ঘটতে পারে। এখন আমি এই প্রোগ্রামটা এখানে কিছু লিখবো না, তাহলে কি করব? আমার হাতে অপশন আছে, আমি এখানে লিখতে পারি i++, লিখতে পারি। দ্যাট মিন্স এই অংশটুকুকে আমি এখানে ইচ্ছা করলে লিখতে পারি i++। তাহলে প্রোগ্রামের ভেতরে এখানেই যে আমাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করতে হবে তা কিন্তু ব্যাপারটা না। প্রবেশ করেছি, কন্ডিশন ট্রু, আমি ইনক্রিমেন্ট করেছি, এখানে নাই তো কি হয়েছে? এই ইনিশিয়ালাইজেশনের কাছে কিন্তু বারবার যাবে না, একবার মাত্র যাবে। তো সে বারবার চেক করবে আর আসবে, আস্তে আস্তে যখন এখানে তো প্লাস হচ্ছে, একসময় কন্ডিশন ফলস হবে, সে ভিতরে প্রবেশ করবে না। তার মানে এইখানে লেখাটা ম্যান্ডেটরি না, ইচ্ছা করলে এখানে লেখা যাবে। বুঝতে পেরেছি ব্যাপারটা? আচ্ছা, এখন স্যার আমি এটা লিখব, তার প্রোগ্রাম কাজ করবে কিভাবে? উপরে লিখলাম ইন্টিজার I equal to 0, ক্লিয়ার? উপরে লিখে রাখলাম স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আপনাদেরটা, মানে সে লাইন বাই লাইন করে আসে। তো উপরে একবার ইন্টিজার I পেয়েছে, 0 পেয়েছে, ইনিশিয়ালাইজেশন তো হয়েছে, পরের ভিতরে করার দরকারটা কি? করব না, আগে পেয়ে গেছে, এটা ফাঁকা, সমস্যা নেই। সে আসলো, বারবার কন্ডিশন চেক করলো, হয়ে গেল। সো এই ফরটা ভেরি সিম্পল, এটা কনফিউজিং, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট প্রোগ্রামিং বলে। আপনি কোড দেখে কেউ কিছু বুঝবে না, সাধারণ মানুষ। সোর্স কোড ওপেন থাকবে, হ্যাকারও বুঝবে না কি ইউজ করবে, ওদের কি শুনলে কোথায় শেষ হবে। অ্যাকচুয়ালি কোড লেভেলেই যথেষ্ট পরিমাণে সিনট্যাক্স ইঞ্জিনিয়ারিং করা যায়, মানে
এইভাবে যে আমাকে লিখতে হবে এইটাই এখানে লিখতেই হবে এখানে লিখতে হবে ব্যাপারটা এরকম না আমি এভাবে ম্যানেজ করতে পারি আমাকে বুঝতে হবে যে এগুলো একটাও ম্যান্ডেটরি ব্লক না যেহেতু একটাও ম্যান্ডেটরি ব্লক না স্যার আমি এটাও লিখব আসেন ইফ যদি I greater than 10 হয় ব্রেক ব্রেক করলে কোথা থেকে ব্রেক হয় ব্রেক কমান্ড সবসময় তার ইমিডিয়েট লুপ থেকে ব্রেক করে ক্লিয়ার তো এই ব্রেক কমান্ড কার উপর ইফেক্ট হবে সে কার কোন ব্লকের মধ্যে আছে এই ব্লকের মধ্যে আছে এই ফরের মধ্যে আছে এই ব্লক থেকে সে ব্রেক করে বেরিয়ে যাবে এখন ঘটনাটা কি দাঁড়ালো আজকে একটা ফরের মধ্যে শুধুমাত্র ফর লেখা আছে ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট আছে তিনটা ব্লক আছে সিনট্যাক্স যেহেতু মেইনটেইন করতে হবে সিনট্যাক্স ইজ ম্যান্ডেটরি বাট ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি আমাকে এখানে লিখতে হবে আপনি এরকম না সো দিস উইল ওয়ার্ক তো কাজ করবে তাহলে আমরা কি করলাম আজকে ট্র্যাডিশনাল ফরটা দেখলাম কেমন থাকে বাট ব্লকগুলোকে চিনে দিলাম যে এটা এই অবস্থায় কাজ করবে কিন্তু ঠিক আছে ব্রেক কেন লিখি ব্রেক লিখি হচ্ছে ইমিডিয়েট যে লুপের মধ্যে মানুষ থাকে সেই লুপটা থেকে বের করার জন্য ব্রেক লিখতে হয় তাহলে সে অটোমেটিক্যালি এই ফরের বাইরে কোথায় চলে যাবে অবস্থানটা এখানে হবে ক্লিয়ার ঠিক আছে আচ্ছা এখন ফরের সিনট্যাক্সটা রেডি করে হ্যাঁ এই ফর লুপের যে সিনট্যাক্সটা আপনি করে ফরের সিনট্যাক্সটা তো মেইনটেইন করে হ্যাঁ করেছি এই যে ফর initialization condition and increment or decrement divided by the semicolon this is the syntax of for কোথাও কি লেখা আছে পৃথিবীতে যে ম্যান্ডেটরি ভিতরে ভ্যালুগুলো দিতে হবে লেখা নাই শুধু ফরের সিনট্যাক্সটা এইভাবে লেখা ছিল যে ফরের একটা বডি থাকে if there is a number of lines that means there will be opening curly braces and closing curly braces and there will be three part এটি এতটুকুই হাদিস ছিল রিমেনিং কোনো কিছু ছিল না তো যে ছিল না সেটা প্রুফ করে দিলাম হ্যাঁ ছিল না এভাবে কাজ করবে ঠিক আছে এভাবে ফলো দিলেও কাজ করবে এখন আমরা একটু ব্রেক দিচ্ছি আমাদের পড়াশোনাটা যেন ওয়ান ওয়ে না হয় লেট আস এনজয় ঠিক আছে কিছু হবে না আমি যদি এভাবে একটা প্রোগ্রাম লিখি ইন্টিজার আই ওকে 1 বোঝার চেষ্টা করেন ফর I equal to 0 দিলাম I less than equal to 10 I plus plus ওকে আমি এখানে সেমিকোলন দিয়ে দিলাম printf percentage b I এই প্রোগ্রামটা কম্পাইল করলে কি আউটপুট আসবে কে বললো কে তুমি বল তুমি বোর্ডলি বলো একদম কনফিডেন্টের সাথে বলো লেট আস ডিসকাস কোনো সমস্যা নাই ভুল বলো না তুমি একটু ডাইরেক্ট বলবা এই প্রোগ্রামটা কম্পাইল করলে কি আউটপুট আসবে পরে আমরা ডিসকাস করব না ও বলবে এরর আসবে ও বলছে এরর আসবে আপনি স্যার ফর করতে সিম্পল মানে যে ফরের কন্ডিশনের যে ব্র্যাকেটের যে কোনো সেমিকোলন রিপ্রেজেন্টস ফর দ্য এন্ড অফ লাইন সেমিকোলন আমি যেখানে খুশি সেখানে দিব সমস্যা কোথায় এই স্টেটমেন্ট ক্লোজ করেছি আমি কোনো হাদিস আছে না আমি স্টেটমেন্ট ক্লোজ করতে পারবো না করে দিছি প্লিজ কোন জায়গায় পড়ছেন এটা 6 বছর ধরে পড়তেছেন হ্যাঁ এক ফরের মধ্যে এত কাহিনী আমি ক্লোজ করে দিছি কিসের এই রাইস বলা করবে না তুমি বলো আউটপুট কি আসবে ডাইরেক্ট বলবা স্যার আউটপুট আসবে স্যার কি আসবে দুইজনে এরর বলেছে তুমি ডাইরেক্ট আউটপুট বলবা যেটা বলবো সেটা আমি লিখবো তারপর সেটা ডিসকাশন হবে যদি স্যার আউটপুট আসে তাহলে 1 থেকে 10 আসবে ওকে ফাইন তাহলে আমাদের কাছে দুটো অ্যানসার আছে একটা হচ্ছে এরর একটা হচ্ছে এরর সরি এরর আবার সে অপশন দিয়েছে 1 থেকে 10 ওকে তুমি বলো 1 থেকে 10 স্যার 1 থেকে 10 ওকে 1 থেকে 10 আর কেউ কোনো বিট করবা স্যার শুধু 0 প্রিন্ট করবে ওকে আরেকটা শুধু 0 ঠিক আছে তোমার 0 থেকে
0 থেকে আচ্ছা ঠিক আছে আনুমানিক আচ্ছা বসো এখন আমি বলি শুধু 10 আছে কনফিডেন্ট কি বলে শুধু 10 ইনক্রিমেন্ট করতে করতে তো 10 পর্যন্ত যাবে আইতে একটা পাবে আর না প্রিন্টে তো লুপের ভিতরে না সে তো একবার এক্সিকিউট হবে দিস অ্যানসার ইজ কারেক্ট কারণ আমার তো ইনক্রিমেন্ট ওটা ওই হ্যাঁ ফর তো শুধু আমি ইনক্রিমেন্ট করে দিচ্ছি Increment করে লাস্ট ডেটটা পাচ্ছে আমি 10 আর প্রিন্টে তো আবার লুপের ভিতরে নাই সে একবার এক্সিকিউট হবে সো 10 আনসার ঘন্টাটা তো ওদিকে বলি দেখো তোমরা কি খেয়াল করছো যে ফর লুপের আন্ডারে যদি একটি লাইন থাকে তাহলে ব্র্যাকেট লাগে না এখন লাইনে আসো আমি যদি সেমিকোলনটা মুছে দেই ফরের দৌড় কত দূর পর্যন্ত এই কত দিস ইজ এন্ড অফ দ্য স্টেটমেন্ট এটা লুপিং এর অবজেক্ট করেছে আমি যদি এখানে ব্র্যাকেট দিতাম তাহলে 10 বার কোনো করে সমস্যা হতো না এটাও 10 বার কাজ করতো ব্র্যাকেট না দিলেও 10 বার কাজ করবে কিন্তু বিকজ देयर ইজ অনলি ওয়ান লাইন ঠিক আছে ব্র্যাকেট কখন দেয় মানুষ যখন একের অধিক লাইন লাগে কিন্তু ব্র্যাকেট একটা লাইনের জন্য দিলেও কোনো ক্ষতি নাই একটা লাইনে কাজ করবে আমি যদি মনে করি এখানে ব্র্যাকেট দেব সমস্যা কি দিস ইজ দ্য এরিয়া অফ দ্য ফর এখন যদি আমার কোনো কারণে এখানে আরেকটি লাইন থাকতো ফর एग्जांपल i = i + 2 ব্র্যাকেট তার মানে কি ফরের লাইনে দুটো লাইন আছে সমস্যা কিছু নাই একটিও থাকতে পারে দুটোও থাকতে পারে তাহলে ধরে নিলাম আমি কোনো ব্র্যাকেটই দিইনি দ্যাট মিন্স ফরের লাইনে একটি লাইন আছে কারণ এখানে যে ফরটা শেষ হচ্ছে এন্ড অফ দ্য লাইন স্টেটমেন্ট এখন আমি এখানে এন্ড অফ দ্য স্টেটমেন্ট করে দিচ্ছি তার মানে ফরটা একটা লাইনের মধ্যে অবস্থিত এখন আসেন ফর প্রথমে 0 দিয়ে শুরু করলো কনফিউশনটা হচ্ছে আমি এখানে 1 দিয়ে একটা কনফিউশন ক্রিয়েট করেছি কিন্তু যেহেতু একটু আগে বললাম ফরের কম্পালসারি একবার সেখানে প্রবেশ করে সে 0 পেয়েছে আগে যদিও বা 1 দেন আর যাই দেন প্রবেশ করে 0 পেয়েছে মানে 0 মাথায় নিয়ে নিছে নেওয়ার পরে সে চেক করে দেখলো কন্ডিশন ইজ ট্রু সে ভিতরে প্রবেশ করার চেষ্টা করলো সেমিকোলন আটকায় দিল ওকে আটকায় যখন দিল সে ইনক্রিমেন্ট করে দিল 1 আবার প্রবেশ করার চেষ্টা করলো 2 3 4 5 6 7 8 9 10 করলো করার পরে এন্ড অফ লাইনের কাছে গেল এখন কোশ্চেন হচ্ছে 10 যখন 10 হলো তখন কন্ডিশনটা ট্রু ছিল ঢোকার চেষ্টা করেছে ঢুকতে পারেনি এখানে আটকে যাওয়ার পর ইনক্রিমেন্ট করে ফেলেছে 11 হওয়ার পরে ফলস হয়েছে দ্যাট মিন্স আউটপুট আসবে 11 আইডিয়াটা ঠিক ছিল স্যার আপনি কোশ্চেন করেন না স্যার ট্রাই করেন হ্যাঁ স্যার আপনি কোশ্চেন করেন না আইডিয়াটা ঠিক ছিল স্যার পরের লুপটা বলি সুমনের আইডিয়াটা ঠিক ছিল কিন্তু একটু মিসিং হয়ে গেছে আর কি ইনক্রিমেন্ট তো করে ফেলছে করার পরে না যে ফলস হ্যাঁ ইমপ্লিমেন্ট করে ফেলছে মানে এইটা বলার জন্য এতক্ষণ ধরে আমি পেঁচাচ্ছি যে অ্যাকচুয়ালি ফলস কখন হয় কন্ডিশন কাজ করেছে বলে তো ফলস হয়েছে তাহলে আপনাকে ঠকানোটা খুব ইজি ভাইবা বোর্ডে সে ভাইবা ট্রিক্স অ্যাকচুয়ালি কিছু না এটা ভালো কোম্পানিতে ভাইবা বোর্ডে বসবেন পুরো 4 বছরের পড়ার কোনো দাম নেই ওই একটা জায়গা থেকে একটা টানে নিয়ে বসবে ওটা নিয়ে ঘটনা শেষ দেখেন বেশি দূর কি গেছি ডিপ্লোমার ফার্স্ট সেমিস্টারে একটা সাবজেক্টের মধ্যে আছে একটা টপিকসের ভিতরে 1 মাস পার করে ফেলা যাবে 1 মান্থ এবং মজার ব্যাপার ভাইবা বোর্ডগুলো যেরকম হয় ভালো কোম্পানি সেটা হচ্ছে যখন আপনি পারতে থাকবেন তখন তারা আর বাড়বে না ওখানে থাকে যেমন ধরেন আপনি একটা কিছু লোকের আছে ইগো প্রবলেম আছে সেগুলো লোক বাদ দেয় এগুলো তো স্ট্যান্ডার্ডের মধ্যে পড়ে না আপনার জায়গায় যখন ভাইবাতে যাবেন পজিটিভ লোকেরা আপনাকে নেওয়ার চেষ্টা করে আর নেগেটিভ সাইডের লোকেরা হচ্ছে কি আপনার মধ্যে আপনাকে ভালো লাগবে না দেখে বলে তোমার চুল দাঁড়ায় আছে কেন তোমার চুল নামায় আছে কেন ইত্যাদি ইত্যাদি অনেক প্রবলেম আর যারা পজিটিভ সেন্সের লোক তারা হচ্ছে চেষ্টা করে ওই ছেলেটাকে কিভাবে নেওয়া যায় তো যখন পজিটিভ চিন্তা করে তখন ওরা কিন্তু বেশি দূর যায় না যেখানে আপনি থাকতে পারবেন সেখানেই আপনাকে রাখবে অনেকক্ষণ যখন আপনাকে কোনো কারণে সি থেকে কোশ্চেন করে তাহলে কনফার্ম থাকেন ইফ থেকে একটা লুপ থেকে একটা কোশ্চেন করে কন্ডিশন এন্ড লুপিং এর মধ্যে যদি আপনি দীর্ঘ সময় পার করতে পারেন শিওর থাকেন তারা পয়েন্টার এনে আর যাবে না ওরা বুঝে যায় যে পাতিলের ভাত একটা টিপলেই বোঝা যায় যে পাতিলের সব ভাত সিদ্ধ হয়ে গেছে বুঝতে পারছেন ঘটনাটা
আপনি আপনার লাইফটা ডিফিকাল্ট করে ফেলতে পারেন। কিরকম? আপনি হচ্ছেন পারতেছেন না, তো তখন ও আরেক পার্ট পুশিং করছে, আরেকটা করছে, করতে করতে অনেক দূর চলে গেল। আর বেসিক্যালি যে ভালো করে বসে তার তত টাইম থাকে না। টপ লেভেলে মানুষের 1 ঘন্টা নিয়ে 20 জন স্টুডেন্ট নিয়ে বসছে, সে কি আপনাকে 1 ঘন্টা ধরে কোশ্চেন করবে? 5 মিনিট 10 মিনিট কোশ্চেন করবে। তো এইভাবে যদি আপনারা যদি মানে এনজয় করে পড়েন তাহলে আপনাদের এটা মনে থাকবে। বুঝতে পারছেন? তো দেখেন এখানে 10 ছিল, এই স্টুডেন্টের যেটা হয়েছে আপনাদের চিন্তা করার পদ্ধতিটা ঠিক আছে, কিন্তু আরেকটা অ্যাকুরেট হবে, তাহলে এটা হয়ে যাবে। বুঝে গেছি ব্যাপারটা? আমি এই ধরনের একটা কোশ্চেন ফেস করেছিলাম, এই জন্য আমার মনে আছে। আমি 3 বছর তো ডেভেলপমেন্টে জব করেছি, তো সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো মোটামুটি ভাবে আমার টাচ করা আছে। তো যারা হচ্ছে এই সিস্টেম প্রোগ্রামার নেই কিংবা ইন্টার্নশিপে প্রোগ্রামার নেই, তারা কিন্তু বেসিকগুলো জাজ করে নেয়। যদি আপনি টপ 10 কিংবা টপ 20 সফটওয়্যার ডেভেলপমেন্ট ফার্ম টার্গেট করেন, তাহলে অবশ্যই তারা কখনোই আশা করে না যে আপনি ফুল ডেভেলপার হয়ে তাদের কাছে গেছেন। ছোট কোম্পানিগুলো চাই অল ইন ওয়ান, মানে ওই ছেলে নিজেই প্রোগ্রামার, নিজেই অ্যানালিস্ট, নিজেই হার্ডওয়্যার সাপোর্ট দিবে, ও বাইক নিয়ে ক্লায়েন্টের কাছে যাবে, কাজও ধরে নেবে, এগুলো চায়। আর একটা স্ট্যান্ডার্ড কোম্পানিগুলো আপনি বেশি পণ্ডিতরা পছন্দ করে না। একটা পার্টিকুলারলি একটা জব তুমি এটা ঠিক করতে পারবে না, এটা দেখতে হবে। তো ইন্টার্নশিপে একটা মিনিমাম লেভেলে যদি আপনাদের স্ট্যান্ডার্ড থাকে, তাহলে কিন্তু আপনারা ওই জবগুলো ক্যাচ করতে পারবেন। এখন আসেন এটা আপাতত এই ভয় থেকে একটু মুভ করি, পরে থাকি। এটা যেরকম কাছাকাছি গেছেন, দেখি আমি আরেকটা টিপ দেখি আপনাদের মাথাটা কাজ করে কিনা। একটু ঠান্ডা মাথায় দেখেন। সবসময় তো গতানুগতিক পড়া পড়লেন, আজকে পড়াটা একটু অন্যরকম হোক নাকি? আচ্ছা, আমি যদি এভাবে লিখি, ফর কোন ইনিশিয়ালাইজেশন নাই, ইন্টিজার I equal to 1, এখানে কিছু নাই, I less than equal to 10, এরপরে এখানে কিছু নাই, I equal to I plus 2, ঠিক আছে? লিখতে পারি কিনা আমি? লিখতে পারি। I equal to I plus 2. I plus 2. Okay. Okay. আমি একটা লাইন লিখলাম, কোনো সমস্যা নেই, এই জন্য ব্র্যাকেট তুলে দিলাম। ফরের আন্ডারে একটি লাইন, নো প্রবলেম। ফরের আন্ডারে একটি লাইন, আর কিছু নেই। এরপরে যখন আমি আরেকটি লাইন দেবো ব্র্যাকেট ছাড়া, সে কিন্তু ফরের আন্ডারে পড়বে না। আমি নিজেই আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি কিছু জিনিস, মানে আপনার কনফিউশনে থাকার দরকার নেই। ফরের আন্ডারে যখন ব্র্যাকেট থাকে না, যখন একটি লাইন থাকে, প্রথম সেমিকলনে আন্ডারে ফর চলে যায়। দ্যাট মিন্স এখন আমি যদি কোনো লাইন লিখি, সেটা ফরের আন্ডারে যাবে না, কারণ ব্র্যাকেট দেই। ক্লিয়ার? আচ্ছা, সরি, আচ্ছা, এখন যদি আমি এই কাজটা করি, printf % d I plus plus আবার printf % d plus 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 I। খুব সোজা না? সিম্পল, কোনো জটিলতা আছে? I plus 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 plus, আপনি ইনক্রিমেন্ট করেছেন না? ওকে, এই প্রোগ্রামটা রান করলে কি আসবে? নিচেরটা হচ্ছে প্লাস প্লাস, এটা হচ্ছে I plus plus, ঠিক আছে?
এখন লক্ষণীয় বিষয় হচ্ছে আমি কনফিউজ করতে চাই না, ফর কিন্তু এখানে শেষ হয়ে গেছে, তাহলে দেয়ার ইজ নো ব্র্যাকেট। অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম থাকতে পারতো, ঠিক আছে, আমি আরো ইজি করে দিচ্ছি, এরকম থাকতে পারতো। ওকে ফাইন, আমি কনফিউশন ক্রিয়েট করার জন্য আপনাকে ভাইবা বোর্ড এরকম করে দিয়েছি যাতে একটা পাজল হয়ে যায়। আমি নিজে ক্লিয়ার করে দিচ্ছি, পাজল হওয়ার দরকার নেই। এই প্রোগ্রামটা রান করলে প্রোগ্রামটাতে এটা হচ্ছে লুপিং, এখানে একটা সিঙ্গেল লাইন স্টেটমেন্ট, এইটুকু হচ্ছে লুপিং স্টেটমেন্ট, এখানে একটা সিঙ্গেল লাইন, এখানে একটা সিঙ্গেল লাইন। দেখে বোঝাই যাচ্ছে যে দুটো আউটপুট কমান্ড আছে, দুই জায়গায় আউটপুট আসবে, দুটো প্রিন্টএফ। এই প্রিন্টএফ দুটো কি আউটপুট দিবে একটু কম্পাইল না করে আমরা বুঝে বলেন। প্লিজ স্যার একটা হচ্ছে 3 একটা 3, আপনি প্রস্তাব দিয়েছেন একটা 3, প্লিজ স্যার এটা 3, ইয়া আপনি বুঝতে ভুল হচ্ছে, এখানে কিন্তু একটা ফর লুপ আছে। থাকুক বাট প্লিজ আয়ের ভ্যালুটা তো চেঞ্জ হয়েছে না। ওকে, আচ্ছা আমি স্যার আবার অ্যানালাইজ করে আবার বলছি। মানে আপনি কাছাকাছি যান, আমি এটা চাচ্ছি। স্যার 9 আর 11 ওকে ফাইন, ও বলেছে 9 and 11, ওকে ফাইন, একটা অপশন থাকলো, ঠিক আছে, রিমেনিং ভাবে। স্যার 11 আর 13 11, 13 এটা একটু কাছাকাছি, কারণটা হচ্ছে 9 তো কন্ডিশন ট্রু পাবে, সো এটা প্রথমে খারিজ। এটার মধ্যে একটু চিন্তা করা যেতে পারে। স্যার 13 আর 12 স্যার আবার ওকে ফাইন, 13, 12 এটা একটা অপশন, একটা চয়েস, দুটো চয়েস, তিনটা চয়েস, ঠিক আছে। নাবিস কোনো চয়েস আছে? চিন্তা করো না, এটা তো খেলা, একটা গেম। আজকে তো ক্লাস হচ্ছে না, এটা গেমিং কম্পিটিশন শুরু হয়েছে, তাই না? আমাদের চ্যানেলে স্যার গেম শুরু হয়ে গেছে স্যার ফেসবুকে, এটা তো কি ও আচ্ছা, কি গেম? স্যার এই যে কন্টেস্ট কন্টেস্ট, সমস্যা কি আবার হবে? তোমরা আবার করবা, 11 13 কোনো সমস্যা নেই। হ্যাঁ 11, 13, আচ্ছা 11, 13 একটা ব্লক আছে। আর কেউ কোনো চয়েস? চিন্তা করো না, কি 7 হবে? 13 14 দেন। 13, 14, ওকে 13, 14, ওকে আমরা শুরু করি। স্যার দুইটাই দেখা দুটাই গেল না, এটা একটু দুর্বল হয়ে গেছে। আচ্ছা শুরু করি। 1 এর ইনিশিয়ালাইজেশন নাই, মানে 1ই ছিল। কন্ডিশন ট্রু, ভিতরে প্রবেশ করে 1 + 2 3 হলো, আবার 3 হলো, আবার 2 আবার ঢুকে গেল। কন্ডিশন ট্রু, 6 3 + 2 5, মানে 3 + 2 5, আবার ঢুকে গেল। 5 + 2 7, আবার ঢুকে গেল। 7 + 2 9, আবার ঢুকে গেল, কারণ 9 আটকাবে না, আবার ঢুকে গেল। 11, সো 11 ইজ আ ইস্যু। তাহলে স্যার 11 যখন হলো, 12 আর 13 11 যখন হলো তখন আর ফর লুপ কাজ করলো না, ফর লুপ ডিসেবল হয়ে গেল। স্যার আছে 12 থাকা। আচ্ছা আসি, 11 একটা ইস্যু, ওকে 11 থাকা অবস্থায় ফর লুপ কন্ডিশন ফলস হয়েছে, তার আগ পর্যন্ত ট্রু ছিল। 11 নিয়ে আসলো, আসার পরে এখানে এক যোগ করে দিন। এখানে এক যোগ করে দিলে 12 হবে, এটা বলতে চাচ্ছেন? সো প্রথমটা 12 কেউ বলেনি, আপনি বলতে চাচ্ছেন 12 আর শিওর? ওকে 12 আর কি বলবেন আপনি? আর এটা 13 13, আচ্ছা এই জায়গায় স্ট্যান্ড থাকি। এখন আসেন সেমিকোলনটা কোথায় আছে? এখানে আছে, ক্লিয়ার? এখন মাথাটা শার্প করে ফেলেন, সেমিকোলনটা এখানে আছে, i++ টা কোথায় আছে? আগে। আগে যতগুলো সি প্রোগ্রামিং এর বই আছে, ব্লগ আছে, খুব ভালো করে খেয়াল করে দেখেন, ওখানে লেখা আছে পোস্টফিক্স অপারেটর এক্সিকিউটস আফটার এন্ড অফ দ্য স্টেটমেন্ট। সো যতই i++ দিয়ে রাখেন না কেন, সেমিকোলনের আগে ও বেটা যা ছিল তাই আছে, দ্যাট মিন্স 11 আছে, 11 আছে, ক্লিয়ার? আচ্ছা কারণ প্রিন্টেডটা সেমিকোলনের আগে, ওখানে 11 আছে, দ্যাট মিন্স 11 কনফার্ম থাকে। কিন্তু এই সেমিকোলনের পরে এই জায়গায় যে কত হচ্ছে? 12। এখন মজার বিষয়, এখানে আসে প্লাস প্লাস কি প্রি অপারেটর প্রিপেইড, সো 12 থেকে 13 হয়ে গেছে, সো 11 13 কম্বিনেশন আছে। এটা যে বলেছে সে কি বুঝে বলেছে? বুঝে বলতে ধন্যবাদ।
হ্যাঁ, কে বলছে স্যার একটু বলেন, ওদের পিছনে বসতে হবে স্যার। 11 কে বলছিল? এই যে বলছিল, ঠিক আছে? ঘটনাটা হচ্ছে আসলে 11 হবে, 11-12 হবে না। সাধারণত তাড়াহুড়া করে আমরা ভাগে পড়ে কি বলবো 11-12, কারণ আমি দেখতেছি দুটো পরপর ইনক্রিমেন্ট হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা হিডেন ঘটনা আছে। এই হিডেন ব্যাপারটা কিন্তু খুব মারাত্মক। দেখেন, এটা ভ্যালু এখানে হিডেন রয়ে যাচ্ছে। ভালো প্রোগ্রামাররা খুব ভালো মানের হ্যাকার হয়, আর ভালো প্রোগ্রামাররা যদি চুরি করে তাহলে ভয়াবহ ঘটনা ঘটে। আমি আমার ফার্স্ট জব ছিল পল্লী বিদ্যুতে, মানে বিলিং প্রোগ্রামার, মানে ফার্স্ট পল্লী বিদ্যুতের যে বিলিং সফটওয়্যারটা তৈরি হয় ওটার আমি প্রোগ্রামার গ্রুপে ছিলাম। মানে আমি ফার্স্ট প্রোগ্রামার ধরতে পারি বাংলাদেশি প্রোডাক্টের, মানে বাংলাদেশি প্রোডাক্টের পল্লী বিদ্যুতে, মানে বিদ্যুৎ সেক্টরে বাংলাদেশি যে সফটওয়্যারটা ফার্স্ট ব্যবহার করা হয় ওটা আমি প্রথম প্রোগ্রামার। মানে আমার হাত দিয়ে প্রথম কোডটাও, প্রথম লাইনটাও আমার হাতে লেখা। তার আগে ওখানে একটা ছিল বাইরের প্রোডাক্ট, মানে ট্রায়াল বেসিস ছিল। তো একটা সময় দাবি করলো, ম্যানুয়াল অডিটের বোর্ড দাবি করলো যে 11 কোটি টাকার ভ্যাট এদিক ওদিক হয়েছে। তো 11 কোটি টাকা ভ্যাট এদিক ওদিক কিরকম? ম্যানুয়াল ডিপার্টমেন্ট দাবি করে যে 1011 কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে, বাট কম্পিউটার বলে 1000 কোটি টাকা ভ্যাট আদায় হয়েছে। তো মারাত্মক ভেজাল। তো প্রথমতই সবাই ভাবলো যে প্রোগ্রামাররা হ্যাক করেছে, কিংবা প্রোগ্রামাররা হয়তো বা কিছু টাকা সরিয়ে ফেলেছে, কিংবা কোনো একটা এখানে চতুর্লিয়া দিতে, ব্যাপারটা এরকম না। যদি প্রোগ্রামাররা করতো তাহলে কিন্তু মারাত্মকভাবে করতে পারতো। দেখেন, আমরা সাধারণত ভ্যাট ট্যাক্সগুলো আপরাউন্ড হয়, ঠিক আছে? যেমন 50 টাকা 52 পয়সা, কত হবে বলেন তো? আপরাউন্ড হবে, আপরাউন্ড হবে, রাউন্ড আপ হবে, অ্যাকচুয়ালি হবে 11 টাকা, 11 টাকা হয়ে যাবে। তো কোনো কারণে ঘটনাটা এমন ঘটেছে 50 টাকা এরকম 99 পয়সা, 1 পয়সা কম আছে, 2 পয়সা কম আছে। তো ম্যানুয়ালি যখন একটা মানুষ কোডিং করে, ক্যালকুলেটর কাজ করে, তখন কিন্তু এই 1 পয়সা 2 পয়সা এই জিনিসগুলো কিন্তু মিসিং হয়ে যায় মাঝে মাঝে, ঠিক আছে? বাট ওই প্রোগ্রামার গ্রুপটা ছিল মারাত্মক মানের প্রোগ্রামার, মানে বাইরের প্রোডাক্ট। তো ওরা নর্মালি যখন ওদের প্রোডাক্টটা প্রথম কম্পাইল করা হলো, তো দেখা গেল যে বাংলাদেশ গ্রুপের সাথে ম্যানুয়াল, মানে ফিনান্স ডিপার্টমেন্টের সাথে তাদের 1-2 টাকা না, প্রথমেই 50-60 কোটি টাকা বিভিন্ন জায়গায় ডিফার করা শুরু করলো। তো এরা বলে কি আমরা অঙ্ক জানি না, ওরা বলে কি আমরা কি তাহলে ফর্মুলা সেট করতে পারি না। ধরো চিন্তা করলাম যে মানে ঝামেলা কোন জায়গায় যাই, দেখি যে ওরা হচ্ছে ফর্মুলা টানছে কোডিংয়ে, ইন্টিজার নাম্বার, ফ্লোট নাম্বারকে একদম 16 ডিজিট পর্যন্ত কাউন্ট করেছে। দশমিকের পরে 16 ডিজিট পর্যন্ত কাউন্ট করেছে, ঠিক আছে? 0000001, তার বুঝেন ঘটনাটা। অতদূর পর্যন্ত কাউন্ট করতে যখন বাংলাদেশে তো 20 কোটি লোক, 20 কোটি পয়সা মানে কয় টাকা হয়? মানে প্রতি মিনিটে মিনিটে তারা 2-3 হাজার টাকা করে বের করছে, মানে ঝামেলা বের করছে। এই টাকাগুলো যোগ হতে হতে বছর শেষে 10-15 কোটি টাকা হয়েছে এক একটা সেক্টরে, এদিক ওদিক। তো প্রোগ্রামাররা যদি এইভাবে টাকা বের করতে পারে তাহলে এইভাবে টাকা মারতেও পারে। ফর এক্সাম্পল, এখন একটা নেগেটিভ মাইন্ডেড প্রোগ্রামার ব্যাংকে এমন একটা ফর্মুলা সেট করেছে যে সব এফডিআর টেবিল থেকে শুরু করে যা টাকা পয়সা ক্যালকুলেশন হচ্ছে তার একটা বিশাল বড় একটা অ্যামাউন্ট কিন্তু আলাদা ফান্ডে চলে যাচ্ছে। টের পাবেন না, হয়েছিল ঘটনা আছে। সো প্রোগ্রামিং এর মধ্যে যখন প্রোগ্রামার প্রোগ্রাম লেখে, আপনি ম্যানুয়াল ইনস্ট্রাকশনের মাধ্যমে ধরতে পারবেন না, আবার ওদের ফিনান্সিয়াল ক্যালকুলেশনগুলো মধ্যে ধরতে পারবেন না, যে খুব ঠান্ডা হতে প্রোগ্রামারের মতো করে চিন্তা না করেন। প্রোগ্রামিং একটা ডিফারেন্ট অ্যাটিটিউডের নাম। সো যারা ডেভেলপার হয় কিংবা প্রোগ্রামার হয়, তাদের একটু চিন্তা ভাবনা করার স্টাইল একটু অন্যরকম। তারা একটু ছোট জিনিসকে একটু বড় করে দেখে, মনোযোগ দিয়ে দেখে আর কি। যেমন দেখেন, এটা ভেরি সিম্পল একটা ম্যাটার, এখানে তো মনোযোগ দেওয়ার কিছু নাই, কিন্তু আপনি এইটুকু মনোযোগ আপনি প্রোগ্রামিং এর সাবজেক্টে দিতে, অন্য সাবজেক্টে না দিলেও চলবে। কিন্তু সামগ্রিকভাবে প্রোগ্রামিং জগৎটা কিন্তু খুব বেশি ঝামেলাযুক্ত জগৎ না। সবগুলো প্রফেশনে আপনাকে রেগুলার আপডেট হতে হয়। যেমন যে হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার ছিল বাংলাদেশে, যেগুলো সবগুলো নাই হয়ে গেছে,
তারপরে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারগুলোর টেকনোলজি চেঞ্জ হতে হইতে সিসকো তারপরে মাইক্রোটিক এসে তাদের ঝামেলাযুক্ত করে ফেলছে, মানে তারা রেগুলারলি নিজেদেরকে কোর্স করে আপডেট করে প্রযুক্তির সাথে তাল মিলায়। সবাই বলে কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়, ভার্সন আসে, কিন্তু কথাটা ভুল। যে স্টুডেন্ট যে প্রোগ্রামার একবার কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কন্ট্রোল করেছে, সে একটু আমার সামনে দাঁড়ায় বলুক যে আমাকে বারবার কন্ট্রোল করতেছে, বারবার কন্ট্রোল করতে হয়। শুধু syntax। ও যে কাজটা করে সেই কাজটা হচ্ছে যে প্রথমে একটু বিরক্ত হয়, যেমন আমি ইদানিং খুব বিরক্ত হচ্ছে কোনো একটা কারণে আমাকে ভিজুয়াল স্টুডিও 2019 ইউজ করতে হয় এখন। মানে আমারই একটা প্রোডাক্ট বানানো ছিল অনেক আগে, সেটা একটু ওল্ড ভার্সন দিয়ে 2012 কিংবা 13 এরকম ছিল। তো একটা পিডিএফ ফাইল ক্রিয়েট করার কারণে বিভিন্ন কারণে আমাকে 2019 এর এটা ইনস্টল করার পরে আমি আর এই স্ক্রিনে কিছু খুঁজে পাই না। তা আমার খুব বিরক্ত লাগতেছে যে এটা কিরকম হইলো না হইলো। কিন্তু ভেবে দেখেন এটা কিন্তু পড়াশোনার কোনো বিষয় না, এটা হচ্ছে হ্যাবিচুয়েশনের বিষয়, কিন্তু আমি কিন্তু মেনে নিতে পারতেছি না। তারপরে এই একই ঘটনা আমার রিসেন্টলি এখন এই ল্যাবে ওরাকল ইনস্টল করতে হবে, কারণ ওরাকল স্টুডেন্ট এডিশনটা পাওয়া যায় হচ্ছে ফ্রি, যেটা সেটা হচ্ছে 19C। আর 19C কিন্তু আমার দেখতে ভালো লাগতেছে না, আমি 10G ইনস্টল করার চিন্তা ভাবনা করতেছি। তো আমাদের হার্ডওয়্যার গ্রুপ বলতেছে স্যার আপনি তো পিছনে যেতে যাচ্ছেন কেন? তারপরে চিন্তা করে দেখলাম যে অ্যাকচুয়ালি 10G এবং 19C এই 10 বছরের ভার্সনের মধ্যে প্রোগ্রামিং কোনো ডিফার করে না। তো কি করবো যে এটা মেন্টাল সেটআপের ব্যাপার, আমি শুধুমাত্র কোথায় কোডটা লিখবো সেটা বের করতে হবে। ক্যাম্পাসে সেকশন এতে ক্লাস নেই জাভার, আমি হচ্ছে ভয়ে নেটবিন 8 এর উপর ইনস্টল করি না, আমি পেন ড্রাইভে করে নিয়ে ঘুরে বেড়াই। স্টুডেন্ট কি করেছে ধামাকা 20-25 ইনস্টল করে বসে আছে, কারণ ওরা ডাকি আমি আর খুঁজে পাই না, আর সলিউশন উইন্ডো খুঁজে পাই না, ট্যাগ খুঁজে পাই না, এটা আমাকে বিরক্ত লাগে। তা আমি লাস্টে বললাম আমি কোনো কিছু খুঁজে বাই করে দিতে পারবো না, তোমরা এগুলো খুঁজে বাই করে খুঁজে বের করে আমাকে বলবো যে কোথায় কাজ করা লাগবে করে দেবো। কোডিংটা আমি করে দিতে পারতেছি, কিন্তু আমি না ওই এটা খুঁজে পাচ্ছি না। এখন দেখেন ফাইনালি সলিউশনটা হচ্ছে এটা কিন্তু আমার মাইন্ড সেটআপের সমস্যা। স্টুডেন্টগুলো কিন্তু ঠিকই লেটেস্ট ভার্সনে কাজ করতেছে, আমি এই কম্পিউটার থেকে ওল্ড ভার্সনে কাজ করি। তো ভার্সন হচ্ছে টাইম দেওয়ার ব্যাপার, বাট এটা শেখার কোনো ব্যাপার না। কিন্তু আমাদের সেই পুরাতন আমলের জাভা, আজ থেকে 10-15 বছর আগের জাভা, সি প্লাস প্লাস নিয়ে কিন্তু আমরা লেটেস্ট প্রোডাক্টে কাজ করে যাচ্ছি, এটার সাথে কোনো পরিবর্তন হয়নি। সো একমাত্র আমার মনে হয় যে একমাত্র প্রফেশন, যে প্রফেশনটাতে যদি স্টুডেন্ট একবার ডাইভার্ট করতে পারে, নিজেকে কনভার্ট করতে পারে, তাহলে কিন্তু তাকে বারে বারে পড়াশোনা করা লাগে নেই, কাউকে লাগে, শুধুমাত্র লজিক আপডেট করা লাগে। তো এই কথাটা এই জন্য বললাম যে আমার স্টুডেন্টের মধ্যে এই ধরনের ধারণা আছে। আমাকে বলা হয়েছে যে স্যার প্রোগ্রামিং এ খুব একটা ইন্টারেস্টেড না, এদিকে যাও না, কারণ এটা খুব বেশি পড়া লাগে। তো আমি বলছিলাম যে তোমরা টাইম দাও, এবার ঠিক হয়ে যাবে। দেখেন যে 6টা স্টুডেন্ট এখন ক্যাম্পাস মোডে একটু দাঁড়াইছে, এই 6টা স্টুডেন্ট এক সময় আমার মনে আছে যে যখন আমি তাদেরকে জাভা শুরু করি, তখন তারা আমাকে বললো যে স্যার আমরা আসলে লেটে করতে হয়েছিলাম, সিটাই ঠিক মতো হয়নি, স্যার জাভা করা যাবে না। আমার মনে আছে কথাগুলো। আমি বলছিলাম যে কখন জাভা শেষ হবে টের পাবে না, চুপচাপ থাকো, আর কখন জাভা শুরু হবে এটাও টের পাবে না। ফাইনালি কিন্তু তারা অ্যাডাপ্ট করতে পারছে। তো ও যেটা বললো যে স্যার আমরা কিছু করতে পারবো না কেন, আমি তোমাদের একটা জিনিস বলি যে এটা কিন্তু কোনো কারো কাছে আটকানা, বন্দি না। তোমরা জাস্ট তোমাদের সাথে আমাদের যে সমস্যাটা হচ্ছে ফ্রাইডেতে, সেটা হচ্ছে যে ডিস্টেন্স, রিলেশনাল ডিস্টেন্স, অনেক গ্যাপ। 7 দিনে একদিন দেখা হয়, 15 দিনে একদিন দেখা হয়, মাঝে মাঝে অনেক আমাদের মধ্যবর্তীকালীন অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে। বাট এখন যে গ্রুপগুলো কো-কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো কাজ করতেছে, তোমরা জাস্ট 3 জন স্টুডেন্ট, যদি 3টা স্টুডেন্ট এক জায়গায় হয়ে যদি নামটা দাও, আমরা আমাদের নিজেদের টাকা দিয়ে রেজিস্ট্রেশন করে কিন্তু আমরা টিম পাঠিয়ে দিচ্ছি, যা কিছু করার আমরা ডিপার্টমেন্ট দিয়ে করতেছি, কোনো সমস্যা নেই। সো আমরা এটা ওপেন ইনভাইটেশন, যে আমাদের এই পরবর্তী যে কোনো ইভেন্টগুলোতে থাকবে, তোমরা যদি পার্টিসিপেট করতে চাও, মানে পার্টিসিপেট করতে চাও না, আমি তোমাদেরকে বললাম তোমরা পার্টিসিপেট করো, এবং কোনো সমস্যা নাই, আমরা ইকুয়ালি তোমাদেরকে ট্রিট করবো। আমার কথা বুঝে গেছে? তোমাদের মধ্যে কোনো কথা প্রস্তাব দিছো আমি ফেলিনি, এরকম আছে? আমরা ফেলছি না, নাই।
ব্যাপারটা হচ্ছে যে তোমাদেরকে আরেকটু কাছাকাছি আসতে হবে, আসলে আমরা ওটা ম্যানেজ করে নিই। এই ফিলিংসটা কেমন আবিস, যে আমরা কিন্তু ন্যাশনাল প্রোগ্রামিং কনটেস্টে কিন্তু প্রথমে ইন হতে পারতেছিলাম না। আমরা কিন্তু আমাদের কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ প্রিলি দিতে হয়েছে কয়েকবার। আমরা কিন্তু প্রথমটাতে ডিসকোয়ালিফাই হয়েছি, এটা কিন্তু সেকেন্ডটা। মানে কিছুদিন আগেও আমরা একবার চেষ্টা করে লাইন দিতে পারিনি। তারপরে এবারে আইইউপিসি অনলাইনে প্রায় 100 বারের উপরে কন্টেস্টে অ্যাটেন্ড করার পরে এই একটা প্রিলিতে টিকা আছে। তো এটা হচ্ছে কি, পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে, অনেক ভিতরে হিডেন কাজ আছে, যে কাজগুলো তোমরা দেখতে পাও না, কিন্তু আমরা করেছি। তো আমার মনে হয় যে যেটা হলো সেটা হচ্ছে যে 150টার মতো ইউনিভার্সিটি অ্যাটেন্ড করতেছে এটাতে, আইইউপিসিতে। শুধুমাত্র 4টা ইউনিভার্সিটির 2টা করে টিম সিলেকশন হয়েছে, বুয়েট, চুয়েট আর শাহজালাল। আর রিমেনিং সব ইউনিভার্সিটির একটা করে টিম সিলেক্ট হয়েছে। তো নতুন ইউনিভার্সিটিগুলোর মধ্যে লাস্ট শেষের 20টা ইউনিভার্সিটির মধ্যে কেউই ঢুকতে পারেনি, শুধু আমরা ঢুকছি। কন্টেস্টের প্রসেসটা হচ্ছে তোমাকে কম্পিটিটিভ প্রোগ্রামিং এর নলেজ থাকতে হবে, এক নম্বর। যে কোনো একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তোমার কন্ট্রোলে থাকতে হবে। সি ইজ গুড, নো প্রবলেম, সি সি প্লাস প্লাস, ঠিক আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অনেকগুলো লেভেল আছে। প্রথম লেভেলটা হচ্ছে ম্যাথমেটিক্স, একটা হচ্ছে সিনট্যাক্স ইঞ্জিনিয়ারিং, অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, সব জায়গা থেকে একটা করে কোশ্চেন আসে। তো এর জন্য প্রথমে এটা হচ্ছে যে এসএম আইসিবিসি যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেটাতে তোমাকে মিনিমাম 2 বার প্রিলিতে টিকা থাকতে হবে, অংশগ্রহণ করা থাকতে হবে। তুমি যদি পরপর 2 বার অংশগ্রহণ করতে না পারো, তাহলে তোমাকে ডিসকোয়ালিফাই করা হবে, তোমাকে পরবর্তীতে আবার ফাইট করে উঠতে হবে, ঠিক আছে। আর আইইউপিসি যেটা আমাদের জাতীয় পর্যায়ে যেটা হয়, সেটাতে হচ্ছে তোমাকে প্রিলিতে একবার টিকতে হবে। একবার টিকে যদি তুমি একটা প্রবলেম সলভ করতে পারো, তাহলে তোমাকে আর কখনো প্রিলি দিতে হবে না, এটা হচ্ছে নিয়ম। আচ্ছা, তাহলে ধরো আমরা সবাই 0 লেভেলে আছি, তাহলে আমরা কি করব? আমরা প্রথমে যেটা করব হচ্ছে যে অনলাইন যে মক টেস্টগুলো হয়, আইএলটিএস এক্সামে মক টেস্ট হয়, এরকম মক কম্পিটিশন হয়। এই মক কম্পিটিশনগুলোতে তুমি যখন 10টা 12টা অ্যাটেন্ড করবা, তখন তোমাকে মাত্র 10 ধরনের প্রবলেমের মধ্যে তোমার একটা মাইন্ড সেটআপ তৈরি হয়ে যাবে। এবং যে কোনো স্টুডেন্টকে যদি 7 দিন ট্রেনিং দেওয়া হয়, তাহলে সে একটি প্রবলেম সলভ করতে পারবে, কারণ একটি প্রবলেম সলভ করার মতো থাকে। এই ক্লাসে 90% স্টুডেন্টের এবিলিটি আছে একটা প্রবলেম সলভ করার, আমি শিওর। কারণ ওখানে তুমি 8 ঘন্টা সময় পাবা, ইন্টারনেট, বই সব তোমার কাছে, তুমি একটা প্রবলেম সলভ করতে পারবে। তো তাহলে থাকে কি, রিমেনিং 9টা প্রবলেম কি স্ট্যান্ডার্ড হবে, একটু একটু করে স্ট্যান্ডার্ড পারে, 10টা থেকে টোটাল 10টা থাকে, ঠিক আছে। কখনো কখনো যারা সিচুয়েশন কন্ট্রোল করার জন্য 8টা করে দেয়, টাইম ফ্যাক্টরের কারণে। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে তুমি যখন অনলাইন বেস কিংবা অফলাইনে মক টেস্টগুলো দিতে থাকবা, তখন তুমি যে কোনো একটা আইইউপিসিতে অ্যাটেন্ড করার মতো অ্যাবিলিটি তৈরি হবে। বিষয়টা খুবই সিম্পল। আর এটা হচ্ছে যে অনলাইন কিছু প্ল্যাটফর্ম আছে, যে প্ল্যাটফর্মগুলোতে তুমি হচ্ছে আইডি খুলে ওখানে স্যাম্পল প্রোগ্রাম প্র্যাকটিস করতে পারো। ফর এক্সাম্পল, যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে গেলে তুমি 10,000 20,000 প্রবলেম পাবা, আগেকার কোশ্চেনগুলো পাবা। এগুলোতে তুমি 100-200টা প্রবলেম সলভ করো, দেখবো যে যত অনলাইন প্ল্যাটফর্ম আছে সবগুলোই তোমার 2টা প্রবলেম কমন করবে। এবং জাজরা, ইন্টারন্যাশনাল জাজরা যখন কোশ্চেন সেটিং করে, তখন তাদের কোশ্চেন সেটিং এর মধ্যেও তোমার 2টা কোশ্চেন কমন করবে। সো একটা জাস্ট প্রিপারেশন। কোন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট গ্রুপ যদি চায় যে আমি কোই লেভেলে যাব, তাহলে তার একটা প্রিপারেশনই আনা। আমার কথা বুঝে গেছে? তাহলে এটা তো কমপ্লিকেটেড কিছু না, তোমাদের মধ্যে গাইডলাইনের প্রবলেম আছে। কম্পিটিটিভ প্রোগ্রামিং কেন ডিমান্ডেবল, তার কারণটা হচ্ছে যে আমাদের বর্তমানে যে বাংলাদেশ থেকে কিন্তু গুগল, মাইক্রোসফট, তারপরে সব জায়গায় কিন্তু এমপ্লয়মেন্ট হচ্ছে। কেন, কিভাবে হচ্ছে? আমাদের কি বাংলাদেশে অফিস আছে? অফিস নেই। তোমাদের টেকনিকটা বলি, মানে একটা সময় ছিল যে বাংলাদেশ থেকে মানে বিদেশি কোনো কোম্পানিতে চাকরি করতে গেলে তোমাকে ওই কোম্পানির এজেন্ট না থাকার কারণে, অফিস না থাকার কারণে তুমি কোয়ালিফাই করতে পারতে না। এখন যেটা হচ্ছে স্টুডেন্ট ওপেন অ্যাপ্লাই করতে পারে জবের জন্য, তারা শুধুমাত্র কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্কিল দেখে। তুমি হচ্ছে এসএম আইসিবিসিতে কতবার অ্যাটেন্ড করছো, তারপরে আইইউপিসিতে কতবার অ্যাটেন্ড করছো, করে তোমার প্রোফাইলটা নিবে, নেওয়ার পর একটু চেক করার পরে যদি দেখে যে তোমার কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্কিল আছে, তাহলে তারা তোমাকে একটা ভাইভা বোর্ড ফেস করে। এবং
আমরা আজকে যে ধরনের ডিসকাশন করেছি এই ধরনের কোশ্চেন ভাইবা বোর্ডে 25% থাকে। এর পরেরটা একটু হাই লেভেল, তারপরটা হচ্ছে প্ল্যাটফর্ম লেভেলের কোশ্চেন থাকে। সো তুমি যদি জাস্ট 30 মিনিটের যদি স্কাইপি ভাইবাটা ফেস করতে পারো তাহলে শিওর থাকো যে অন্য প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা যেরকম ডিরেক্ট মাইক্রোসফটে জব করতেছে তোমরা করতে পারবে না। কিন্তু এটার জন্য কোনো পেপার পত্রিকা কিন্তু সার্কুলার আসবে না, এটা এভাবে অ্যাপ্লাই করতে হবে। ওদের ওয়েবসাইটে আসে তখন স্টুডেন্টরা অ্যাপ্লাই করে। এটার জন্য কিন্তু বিএসসি সার্টিফিকেটও লাগে না, মানে তোমার যেখানে সিএসসি কমপ্লিট করতে হবে এরকম না। কম্পিটিটিভ প্রোগ্রামিং এর প্রোগ্রামার এজিবিএলপি সব জায়গায় দিচ্ছে, সব জায়গায় সার্কুলার আছে, তোমরা জয়েন করতে পারো। আর কম্পিটিটিভ প্রোগ্রামিং এর স্টাইলটা হচ্ছে তোমাকে প্রথমে নিবে, নেওয়ার পরে তারা তোমাকে তাদের প্ল্যাটফর্মে ট্রেন আপ করবে, করার পরে তোমাকে গুছায় নিয়ে তারপরে তোমাকে কাজে লাগাবে, আগে কাজে লাগাবে না। মানে এটা তারা বেসিক হিসেবে ধরে নেবে। ঠিক আছে, কটা বাজে সময়? আমাদের টাইম আছে কয়টা বন্ধু আমাদের? আচ্ছা, এটা কি মনে হচ্ছে? এটা হচ্ছে সবাই তাহলে আমরা কিন্তু দুইটা টপিক আলোচনা করছি মাত্র। একটা হচ্ছে ফলগ্রুপের মধ্যে দুইটা টেকনিক আলোচনা করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে হোয়াইল আর ডু হোয়াইল কি? অ্যাকচুয়ালি প্রোগ্রামিং করার জন্য একটা স্টুডেন্টের এতগুলো লুকিং টেকনিক জানা রাখা দরকার নেই রিয়েল লাইফে কাজ করার জন্য। শুধুমাত্র পরীক্ষায় পাস করার জন্য এবং এই টিচারকে ম্যানেজ করার জন্য তোমাদের 3টা টেকনিক লাগবে, বাট রিয়েল লাইফে কখনোই লাগবে না। সাধারণত প্রতিটা প্রোগ্রামার যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করে তাদের সবারই পছন্দের একটা লুকিং টেকনিক আছে। তোমাদের অফিসে কিংবা কলিগদের দেখবা কেউ শুধু হোয়াইল দিয়ে কাজ করে, কেউ দেখবা ডু হোয়াইল দিয়ে কাজ করে, কেউ দেখবা ফর দিয়ে কাজ করে, মানে 3টা দিয়ে কাজ করতে পারে। যেমন আমি হচ্ছে হোয়াইল বেশি ব্যবহার করি, হোয়াইলটাকে বেশি ব্যবহার করি। হোয়াইল জাস্ট কিছু না, হোয়াইল I less than equal to 10, I equal to 0, that means condition এটা। তো দেখতে তো ফরের মতো হয়ে গেল, ফ্রি ফরের মতো হয়ে গেল। I equal to 0, I less than equal to 10, মানে I এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর নিচে থাকবে, 10 থাকবে ততক্ষণ পর্যন্ত কন্ডিশন ট্রু থাকবে। খুব সিম্পল। আমি যদি এই ঘটনাটাকে ঘটাই, এটা যদি আমি বলি তাহলে অবশ্যই ফরের মতোই হবে। দেখো প্রিন্টের পার্সেন্টেজ ডি আই, এখানে যে ঘটনা ঘটবে এই ফর লুপটা সারা জীবন প্রিন্ট করতে থাকবে 0। সেম ঘটনা ফরের মতোই। কন্ট্রোল করবো কিভাবে? আই প্লাস প্লাস, শেষ। তাহলে তো ওই ফর আর হোয়াইল একই রে বাবা, শুধুমাত্র ফরে যায় হোয়াইল দেখলাম আর মাথার মধ্যে টেকনোলজি ওটা থাকলেই হলো যে আমি যে ভেরিয়েবলটা দিয়ে লুপিং টেকনিক পরিচালনা করছি, ভেরিয়েবলটাকে আমি কন্ট্রোল কিভাবে করতেছি, এটাই আমার টেকনিক, আর কোনো টেকনিক নেই। আই প্লাস প্লাস করলাম, এটা কন্ট্রোলের মধ্যে আছে না নাই বলো? আছে, কন্ট্রোলের মধ্যে আছে। আমি যদি এই জায়গায় ডু লিখি, ডু, সমস্যা কি? নিচে লিখতে হবে while I less than equal to 10, কোনো ঝামেলা নাই। ঝামেলা একটা, সেটা হচ্ছে এখানে কিন্তু আয়ের মান একবার প্রিন্ট হবে, তারপরে চেক করবে। আগে একবার প্রিন্ট হয়ে গেছে, চেক করবে, এটা কোনো ব্যাপার না, এটা ম্যানেজ ইট। তার মানে হচ্ছে সেন্টেন্সগুলো বিভিন্ন সময় বিভিন্ন কারণে জনপ্রিয়তা পেয়েছে, সেন্টেন্সগুলো আবিষ্কার হয়েছে, কিন্তু বাস্তব জীবনে 3টা সেন্টেন্সই যে তোমাকে কন্ট্রোলে রাখতে হবে ব্যাপারটা এরকম না। যে কোনো একটা সেন্টেন্সে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যেতে পারো, সেই সেন্টেন্সটা দিয়ে কাজ করতে পারো। শুধুমাত্র মনে রাখবা যে এখানে কন্ডিশন আগে চেক করবে না, আগে কাজ করে কন্ডিশন চেক করবে, হোয়াইলে এবং ফরে কন্ডিশন চেক করে কাজ করবে। এই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে পুরা লুপিং টেকনিক, মানে সি প্রোগ্রামিং, জাভা প্রোগ্রামিং যা আছে। আর এই যে আমরা যে সেন্টেন্সটা ইউজ করতেছি লুপে, এই ফর হোয়াইল, এটা কিন্তু হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা, তারপরে পার্ল, সিজিআই, সি শার্প, ভিজুয়াল বেসিক সবগুলো একই সেন্টেন্স অলমোস্ট। শুধুমাত্র প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডিফার করে কিগুলো? ফাংশনগুলো। যে এখানে প্রিন্টএফ এর জায়গায় সি আউট লিখবে, কিংবা কোথাও রাইট লাইন লেখে, কোথাও প্রিন্ট লাইন লেখে, এই আর কি। কিন্তু নর্মাল কিন্তু লজিক্যাল সেন্টেন্স কিন্তু একটাই, ঠিক আছে?
তো ঠিক আছে, আলোচনা শেষ করে দিই।